আমরা যখন একটা জেনারেশন পার করি, বাবা মার একটা জেনারেশন, আমি বড় হওয়ার পর আমার একটা জেনারেশন, এখানে তো একটা জেনারেশন গ্যাপ থাকবেই। তো এই গ্যাপটাকে রিডিউস করার জন্য আসলে দরকার ডায়ালগ। এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এরা সবাই ড্রপ আউট। এইখান থেকে অনেকে মোটিভেশন নিয়ে চিন্তা করে যে আমিও ওদের মতো বিজনেস শুরু করবো, ড্রপ আউট করবো, ভার্সিটির পড়াশোনা দিয়ে কি হবে। ইউনিভার্সিটি ড্রপ আউট করে তাহলে বুঝতে হবে ওই ড্রপ আউট আমাদের বাংলাদেশের মাস্টার্স সমপরিমাণ। শুধু ডিগ্রি উইল নট গ্যারান্টি জব অর বিজনেস। একটা মানুষ কিভাবে বুঝবে যে তার জবে যাওয়া উচিত নাকি বিজনেস? মাথার মধ্যে আইডিয়া আসছে, সবাই ডিজিটাল মার্কেটিং করে, আমিও ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি করব। বিজনেস করা মানে হচ্ছে ইউ আর আস্কিং কোয়েশ্চেন। আমাদের ক্লাসরুম হচ্ছে পাস্ট ওরিয়েন্টেড। স্যার ইভেন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম বা ইভেন কলেজেও স্যার আমাকে পড়ানো হয়েছে যে রবীন্দ্রনাথের বাবার নাম কি, এটা দিয়ে আমি কি করবো? আমরা এই ক্লাসরুমের এই কালচারটাকে আমরা ব্রেক করতে চাই। যে আপনি যেদিন ব্রেক করবেন না এই কালচারটা, সেদিন দেখবেন মানুষের মাইন্ডসেটটা ওপেন হয়ে গেছে। বাস্তববাদী মানুষের সঙ্গে বেশিক্ষণ মানুষ থাকতে পারে না, হচ্ছে রুক্ষ। আমি জানি যে আমাকে কনভিন্স করতে হবে এবং কনভিন্স করার জন্য আমার লজিক দিতে হবে এবং সাথে আমার ইমোশন লাগবে। আমি একটা কথাই বলবো যে প্লিজ শর্টকাটে বিজনেসকে বড় করতে যায় না। স্যার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। শুরুতেই আমি যে কোশ্চেনটা দিয়ে আপনাকে শুরু করতে চাই সেটা হচ্ছে, আমরা অনেক রিলসে বা অনেক মোটিভেশনাল স্পিচে আমরা শুনে থাকি যে ড্রিম বিগ, অলওয়েজ ড্রিম বিগ। হ্যাঁ, তো আমরা এই যখন এই মোটিভেশনাল স্পিচগুলো দেখি আমরা অনেক অনুপ্রাণিত হয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করি। কেউ হয়তো মিউজিকে ভালো, সে চিন্তা করে আমি দেশের সবচেয়ে বড় সিঙ্গার হব। কেউ হয়তো ভালো অ্যাক্টিং করে, সে চিন্তা করে আমি সবচেয়ে বড় অ্যাক্টর হব। কেউ হয়তো চিন্তা করে আমি বড় ব্যবসায়ী হব, কর্পোরেটে অনেক ভালো করব, বা অনেক বড় মার্কেটার হব, অনেক বড় সেলসম্যান হব, অনেক ধরনের বড় স্বপ্ন দেখে। বাট এই কথাটাও আমরা প্রায় শুনি যে মাই প্যারেন্টস ডোন্ট সাপোর্ট মাই ড্রিমস। যেই বাবা মায়েরা সন্তানদেরকে সাপোর্ট করতে চায় না তাদের ড্রিমসের ব্যাপারে, সেই প্যারেন্টসদেরকে আপনি কী উপদেশ দেবেন? এবং যেই সন্তানরা এই সাপোর্টটা পায় না তাদেরকে আপনি কীভাবে মোটিভেট করবেন? থ্যাংক ইউ। প্রথমে আমি এই প্রোগ্রামের যে দর্শক, দেশে এবং দেশের বাইরে, সবাইকে ইসলামিক গ্রিটিং দিয়ে স্বাগত জানাতে চাই। আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। লুক, বাবা মা হচ্ছে সৃষ্টিকর্তার তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামত। জি, কারো যদি বাবা মা দুজনই থাকে, তার চেয়ে ধনী ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। এখন বাবা মা সবসময় ওয়ারিড থাকে তার ছেলে মেয়েকে নিয়ে, যেন ছেলে মেয়েরা যেন সঠিক পথে থাকে, মানুষের মতো মানুষ হয় এবং সে যেন টেকসই ক্যারিয়ার পায়। এটা বাবা মার একটা স্বপ্ন। কারণ সব বাবা মারা পরিশ্রমই করে তার ছেলে মেয়েকে বড় করার জন্য। এখন আমরা যখন একটা জেনারেশন পার করি, বাবা মার একটা জেনারেশন, আমি বড় হওয়ার পর আমার একটা জেনারেশন, তো এখানে তো একটা জেনারেশন গ্যাপ থাকবেই। বাবার চিন্তা তার জেনারেশনের মতো, আমার চিন্তা আমার জেনারেশনের মতো। সো এই গ্যাপটাকে রিডিউস করার জন্য আসলে দরকার ডায়ালগ, আলোচনা। যেই আলোচনাটা হবে খুব ঠান্ডা মাথায়, বাবা মাকে বুঝে এবং বাবা মাকে আমি কনভিন্স করব এই উদ্দেশ্যে। আমি যদি বাবা মাকে কনভিন্স করতে না পারি, তাহলে আমি ব্যবসায়ী হয়ে কোনোদিন কাস্টমারকে কনভিন্স করতে পারবো না। আমি যদি বাবা মাকে কনভিন্স করতে না পারি, তাহলে আমি কোনোদিন আমার যে বস হবে সামনে জবে, সে বসকে কোনোদিন আমি কনভিন্স করতে পারবো না। আমি যদি বাবা মাকে কনভিন্স করতে না পারি, আমি বিয়ে করার পর আমার বউ বা যে হাজব্যান্ড হবে তাকে আমি কোনোদিন কনভিন্স করতে পারবো না। সো কনভিন্স ইজ দি ওয়ার্ড। সো এখন বাবা মাকে লজিক দিয়ে, ইমোশন দিয়ে বাবা মাকে কনভিন্স করতে হবে, তাকে প্রমাণ দিতে হবে কেন আপনার স্বপ্নটা গুরুত্বপূর্ণ, তাহলেই সম্ভব। কিন্তু আমরা প্রথমেই ধরে নেই বাবা মার সঙ্গে ঝগড়া করতে হবে, বাবা মা কেন এটা বলল, বাবা মা আমার শত্রু, আমার কপাল খারাপ, এই ধরনের নেগেটিভ শব্দ। সো আমি তাদের সবাইকে বলবো কনভিন্স করেন ছেলে মেয়েদের। আর বাবা মাকে বলবো যে দেখেন, ডেফিনেটলি আপনার ছেলের একটা নতুন জেনারেশনের বড় হচ্ছে, সো তাদের কথাটা শোনা খুব গুরুত্বপূর্ণ। আপনিও আপনার ছেলে মেয়েদের কনভিন্স করেন। উনি আপনার ছেলে বলে আপনি তাকে মানে বলবেন যে না তোকে এইটাই করতে হবে, সেটা হয়তো সে করবে আপনার সম্মানে, কিন্তু যদি সেটা সঠিক না হয়, যদি সে ওখানে সফলভাবে
তার ক্যারিয়ার পরিচালনা করতে না পারে, তাহলে শেষ দিকে কিন্তু আপনাকেই তিনি দোষারোপ করবেন। অতএব এই দুইজনের মাঝখানে একটা ডায়ালগ দরকার, যেটা আমি আমার বাবার সাথে আমি ডায়ালগ করেছি। আচ্ছা, আমি আমার মাকে সবসময় বুঝাইছি যে আমি কেন এটা করতে চাই। কনভিন্স অ্যান্ড ডায়ালগ, এই দুইটা ওয়ার্ড। আমি এরপরে স্যার যেটা মানে আমার এটার সাথে রিলেট করে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিদেশি অনেক ব্যবসায়ী আছে যারা এখন অনেক ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এরা সবাই ড্রপ আউট, এবং আমরা প্রতিনিয়তই এদের ব্যাপারে শুনতে পারি যে এরা এই বয়সে এখান থেকে ড্রপ আউট করে দিছে, হার্ভার্ড থেকে ড্রপ আউট করছে। হ্যাঁ, তো এইখান থেকে অনেকে মোটিভেশন নিয়ে চিন্তা করে যে আমিও ওদের মতো বিজনেস শুরু করব, ড্রপ আউট করবো, ভার্সিটির পড়াশোনা দিয়ে কী হবে। হ্যাঁ, এই যে এই মেন্টালিটিটা গ্রো করতেছে মানুষের মধ্যে, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন স্যার? দুইটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ক্যারিয়ার সবসময় ডাইনামিক। জি, এক ক্যারিয়ার সারা জীবন পৃথিবীতে থাকবে না, ক্যারিয়ার ডাইনামিক। জি স্যার। মানুষের প্যাশন, ভালো লাগা, ভালোবাসা, এটাও ডাইনামিক। আপনি যেটা ভালোবাসেন সেটা আমি ভালোবাসবো না। জি। তো নাও আমি যদি বলি ক্যারিয়ার ডাইনামিক, তাহলে একটা সময় নলেজ বেসড হায়ারিং হতো। তোমার ডিগ্রি আছে কিনা সেটা বলো, তাহলে তোমাকে জব দিব। সো ডিগ্রি ওয়াজ হাইলি প্রেফার্ড। নাও এরপরে আমরা এখন বর্তমানে যেই জেনারেশনে আছি বা যেই যুগে আছি, এখন হচ্ছে স্কিল বেসড হায়ারিং, মানে দক্ষতার উপর নির্ভর করে হায়ার করা হয়। এলন মাস্ক কিছুদিন আগে টুইট করেছে যে আমার কোডার দরকার, তুমি যদি অ্যাপ বানাতে পারো তুমি আমার সঙ্গে জয়েন করো, ডাজেন্ট ম্যাটার তুমি ইউনিভার্সিটিতে পড়েছো কি পড়ো নেই। সো দ্যাট ওয়াজ দি জব ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট ফ্রম এলন মাস্ক। তার মানে কি, দে আর প্রেফারিং স্কিলস। তো এখন আমাদের বাংলাদেশে এখনও এই ধারাটা শুরু হয়নি, বাট শুরু হয়ে যাবে। দক্ষতার ওপরই আসলে সব কিছু হবে। নাও কপিং ফ্রম আদার কান্ট্রিজ, এইটা আবার আমি একদম 100% এগ্রি করি না, বিকজ তাদের যেই স্কুলিং, আমাদের স্কুলিং তো সেরকম না। ফর এক্সাম্পল, আমি ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম আমি যদি কম্পেয়ার করি, ইংলিশ মিডিয়ামে ক্লাস 5-এর একটা বাচ্চা জিওগ্রাফিতে যা পড়বে, আমাদের বাংলাদেশের 5-এর বাংলা মিডিয়ামের 5-এর বাচ্চা সেটা পড়বে না, ধারে কাছেও না। সো স্কুলিং একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। ও যদি ইউনিভার্সিটি ড্রপ আউট করে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মানে ওই ড্রপ আউট আমাদের বাংলাদেশের মাস্টার্স সমপরিমাণ। কারণ ওদের স্কুল, ওদের মানে স্কুলিংটা সম্পূর্ণ অন্যরকম, সিলেবাস ভেরি ডাইনামিক, ভেরি আপডেটেড। বাট তারপরেও আমি বলবো যে আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি ডিগ্রি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আমি যদি আরও 10 বছর বলি বা 15 বছর বলি, ডিগ্রিজ আর ইম্পর্টেন্ট। বাট শুধু ডিগ্রি উইল নট গ্যারান্টি জব অর বিজনেস। অনলি ডিগ্রি উইল নট গ্যারান্টি। ডিগ্রির পাশাপাশি একটা দক্ষতা মাস্ট, সেটা যেটা হোক। আমি যদি সুন্দর ফুলদানি বানাতে পারি, প্লাস আমি বিবিএ গ্র্যাজুয়েট, আমার জন্য জব আছে। আমি যদি খুব ভালো ড্রাইভিং করতে পারি অ্যান্ড আমার কাছে ডিগ্রি আছে, আই হ্যাভ আ জব। বাট অনলি ডিগ্রি বাট নো স্কিল, নো ভ্যালু, দ্যাটস নট গোনা ওয়ার্ক। এর মধ্যে স্যার আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি ব্যবসায়ী হব, কিন্তু ব্যবসার অনেক কিছুই বেসিক আমরা জানি না। আবার অনেকে আমরা আসলে বুঝি না আমাদের ব্যবসা শুরু করা উচিত না জব করা উচিত। একটা মানুষ কিভাবে বুঝবে যে তার জবে যাওয়া উচিত নাকি বিজনেস? এটা আসলে মানুষ বোঝে না, এটা কালচারাল একটা, আমি বলবো যে একটা কালচারাল চেঞ্জেস আমাদের দরকার। আমাদের বাংলাদেশের কালচারটা কি? আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে পড়াশোনা করে চাকরি করব, বিসিএস ক্যাডার বা বিসিএস ক্যাডার করব, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করব পড়াশোনা শেষ করে, মানে ইউনিভার্সিটি শেষ করে। এইটা আমাদের কালচারাল, আমাদের এনভায়রনমেন্ট এইটা। তো এই জন্যে এখন আমাদের কাছে প্রশ্ন আসে, চাকরি করব নাকি ব্যবসা করব। কিন্তু আপনি যদি উন্নত সোসাইটিগুলো দেখেন, উন্নত সোসাইটিগুলোতে একটা ফ্রিডম দেওয়া হয়, ক্যারিয়ার সিলেকশনে তাকে ফ্রিডম দেওয়া হয়, ক্লাসরুমগুলোতে তাদেরকে ফ্রিডম দেওয়া হয়। আমাদের ক্লাসরুমে কোনো ফ্রিডম নাই। আমাদের ক্লাসরুমে বলা থাকে 10টা প্রশ্ন মুখস্থ করো, এর মধ্যে 3টা আসবে। তো একটা ছেলেকে যখন আমি 10টা প্রশ্নের মধ্যে আটকে দিলাম, তখন তার চিন্তা করার আর কোনো অপশনই নাই,
কারণ সে জানে আমি এই 10টা মুখস্থ করলে 3টা আমি কমন পাবই। আমরা যখন ছোটোবেলায় এসএসসি এইচএসসি করেছি আমাদেরকে বলতো এই 20টা অঙ্ক ভালো করে করিস। ইভেন স্যার এখনো ইউনিভার্সিটিতে আছে, এটা চলতেছে। সো আমরা এই ক্লাসরুমের এই কালচারটাকে আমরা ব্রেক করতে চাই। আপনি যেদিন ব্রেক করবেন না এই কালচারটা, সেদিন দেখবেন মানুষের মাইন্ডসেটটা ওপেন হয়ে গেছে। আপনি বলবেন না যে এতটুকের মধ্যেই তোমার পরীক্ষা হবে, আপনি তাকে চিন্তা করার সময় দেন, স্টুডেন্টকে আপনি কোয়েশ্চেন করার সময় দেন। বিজনেস করা মানে হচ্ছে ইউ আর আস্কিং কোয়েশ্চেন। বিজনেস কোনোদিন প্রশ্ন ছাড়া ব্যবসা করা যাবে না। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কার কাছে বিক্রি করব, কি বিক্রি করব, কিভাবে বিক্রি করব, কখন বিক্রি করব, কত টাকায় বিক্রি করব, এতগুলি কোয়েশ্চেন কয়জন করে? মাথার মধ্যে আইডিয়া আসছে সবাই ডিজিটাল মার্কেটিং করে, আমিও ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি করব, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। সবাই ক্লোদিং বিজনেস করে, আমিও ক্লোদিং বিজনেস করব। সবাই ফেসবুকে ব্যবসা করে, আমিও ফেসবুকে ব্যবসা করব। বাট ওয়্যার ইজ দ্য কোয়েশ্চেন? বিকজ ওর প্র্যাকটিস নাই, ক্লাসরুমে ওর প্র্যাকটিস নাই। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা এই পডকাস্টের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের ক্লাসরুম হচ্ছে পাস্ট ওরিয়েন্টেড। 1977 সালে অমোক ব্যক্তি কি করেছেন সেইটা রিসার্চ হয় ক্লাসরুমে। তার মানে পুরো ক্লাসরুম পাস্ট ওরিয়েন্টেড। স্যার ইভেন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম বা ইভেন কলেজেও স্যার আমাকে পড়ানো হয়েছে যে রবীন্দ্রনাথের বাবার নাম কি, এটা দিয়ে আমি কি করবো? সো পাস্ট ওরিয়েন্টেড ক্লাসরুম যদি 100% পাস্ট ওরিয়েন্টেড ক্লাসরুম হয়, তাহলে সেই ক্লাসরুমে মানে স্টুডেন্টরা কোনো দিন ফিউচার নিয়ে অ্যানালাইসিস করবে না। ক্লাসরুম হতে হবে ফিউচারিস্টিক। ফর এক্সাম্পল, এই 2025-এ যেই ছেলেটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বিবিএ হোক, সিএসসি হোক, যেটাতেই ভর্তি হবে, তার জব মার্কেট হচ্ছে 2032-33। তো আমাদের শিক্ষকরা এবং স্টুডেন্টরা মিলে যদি আলোচনা না করে, আচ্ছা চলো তো 2032-এ কী হইতে পারে, তখন না তার মধ্যে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ করবে যে আচ্ছা 2032 হচ্ছে আমার জব মার্কেট, 2032 হচ্ছে আমার বিজনেস মার্কেট, ওইখানে তাহলে আমি কি করতে পারি। সো আমি আপনার মাধ্যমে বলবো সবাইকে যে ক্লাসরুমটাকে ফিউচারিস্টিক ক্লাসরুম করেন, যেখানে ফিউচার নিয়ে কথা হবে। অনেক আর্টিকেল আছে, অনেক ভিডিওজ আছে, ফিউচারিস্টিক ক্লাসরুম বানাই চলেন। নাম্বার 2, ক্লাসরুমটাকে চলেন কোয়েশ্চেন বেসড ক্লাসরুম বানাই। তাহলে দেখবেন ওই ছেলেটার এই প্রশ্ন আসবে না আমি কি ব্যবসা করব নাকি আমি জব করব, বিকজ ও তো অলরেডি কোয়েশ্চেন করতে করতে আর ফিউচার অ্যানালাইসিস ওর কাছে অলরেডি তার প্যাশন খুঁজে পেয়েছে, সে অলরেডি খুঁজে পেয়েছে সে, অর্থাৎ তার মাথার মধ্যে আর আসবেই না আমি 17 বছর বয়স থেকে ইনকাম করি, 17 বছর বয়স থেকে আই এম আর্নিং টিল নাও, অ্যান্ড যতদিন বেঁচে থাকবো চেষ্টা থাকবে আর্ন করার। 17 বছর বয়সে আর্ন করতে গিয়ে আমি শিখেছি হাউ টু ইনকাম। 17 বছর বয়সে আমি শিখেছি হাউ টু স্পেন্ড লজিক্যালি। 17 বছর বয়সে আমি শিখেছি হাউ টু সেভ। 17 বছর বয়স থেকে আমি শিখেছি হাউ টু ইনভেস্ট, বিকজ নিজের উপার্জিত টাকা পানির মতো খরচ করা যায় না, বাবার টাকা পানির মতো খরচ করা যায়। সো আমাদের আপনি স্যার যে কথাটা বললেন যে আনটিল মাই ডেথ আই উইল আর্ন ডেফিনেটলি। কয়েকদিন আগে স্যার আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্পিচ আমি শুনেছিলাম যে উনি বলেছিলেন যে রিটায়ারমেন্ট শব্দটাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এটার কোনো ভ্যালু নেই, কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে তার সচল থাকা উচিত। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? যে I fully agree with him. Definitely he is the role model of entrepreneurship. যেমন একটা খুব চমৎকার প্রবাদ আছে, একজনকে জিজ্ঞেস করেছিল আর ইউ রিটায়ার্ড, তো বলছে ইয়েস আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। ওকে, তো আমরা সবসময় মনে করি রিটায়ারমেন্ট হয়ে গেছে আমি তো টায়ার্ড হয়ে গেছি, যার ফলে কি হয় এক ভদ্রলোক রিটায়ারমেন্টে যায়, ফেয়ারওয়েল নিয়ে সে বাসায় যায়, পরের দিন থেকে তার হাতে কোনো কাজ নাই, বিকজ সে চিন্তাই করে নেই যে আফটার দিস ফুল টাইম কাজ যেটা আমি করছি এই কাজের পরে আমি কি করব, তার হাতে কোনো কাজ নাই, সে শুধুমাত্র বাসা মসজিদ মসজিদ বাসা, এই করতে করতে একটা মানুষ যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ থেকে হঠাৎ যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। আমি এটাই বলতে রাইট। জাপান কি করে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কি করে, তারা রিটায়ারমেন্ট প্ল্যান করে, হোয়াট আই উইল ডু আফটার রিটায়ারমেন্ট, তখন সে সোশ্যাল ওয়ার্ক করে, তার অনেক জমানো টাকা আছে সেটা দিয়ে সে ইনভেস্ট করে, সে সোশ্যাল ওয়ার্কে ইনভেস্ট করতে পারে বা বিজনেসে ইনভেস্ট করতে পারে বা কারো বিজনেসে বিনিয়োগ করতে পারে।
এইটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান, যেটা আমাদের বাংলাদেশে নাই। নাই। দ্য রিজন আই এম সেইং দ্যাট আই উইল ওয়ার্ক টিল মাই ডেথ, death. কেন বলেছি, বিকজ আমার টার্গেটই হচ্ছে আমি কাজ করতে করতে মারা যাব। নাইস। তার মানে আমি কি এই কাজই করব? তখন হয়তো অন্য ধরনের কাজ আসবে, আমার বয়সের ওপর মানে নির্ভর করবে যে আমি কোন কাজটা করব। তখন হয়তো আমি অনেক মানুষকে কাজে দেবো। যেমন আমাদের এখন বাংলাদেশে কত আর্মি অফিসার রিটায়ার করছে, একসময় দেশ চালিয়েছে, এখন বাসায় বসে টেলিভিশন দেখে, হ্যাঁ, রাইট? কত সরকারি কর্মকর্তা আছে, কত বেসরকারি কর্মকর্তা আছে, একসময় পুরো বাংলাদেশ কাঁপাইছে, আজকে তারা টেলিভিশনে টক শো দেখে, বিকজ কিছু করার নাই। সো ইউ আস্কড আ ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের বাংলাদেশের সরকারেরও এখন উচিত এই মেধাগুলোকে রিইনভেস্ট করা। স্যার এখান থেকে আমি একটা খুব ভালো কয়েকদিন একটা ভিডিও দেখেছিলাম। এই যে আপনি বললেন না জাপানে কি করে, জাপানিজ একটা লোক, উনি হচ্ছে ওনার রিটায়ারমেন্টের পরে উনি ওনার ছেলেকে নিয়ে একটা কেক শপ দিয়েছিলেন, মানে কেক ব্রেড এগুলো বেকের শপ। ওনার বয়স এখন 90, উনি এখনও এত অ্যাক্টিভ, এত সচল স্যার। উনি সকালবেলা 4টায় ঘুম থেকে ওঠেন, সকালে ঘুম থেকে উঠে শিপ নিয়ে সমুদ্রে যান, মাছ শিকার করেন, দেন এসে দোকান খুলে সারাদিন নিজের ছেলেকে নিয়ে ব্যবসা করেন। মানে কতটা অ্যাক্টিভ 90 ইয়ার্সের একটা মানুষ, মানে দেখে অবাক লাগে। রাইট, উইথ রিটায়ারমেন্ট প্ল্যান। এক্স্যাক্টলি স্যার। আর আমাদের দেশে 90 ইয়ার্সের একটা মানুষকে দেখলে আসলে মানে আমরা মানে প্রথমত হচ্ছে যিনি রিটায়ার করেন তার, আমি বলবো সবার আগে তার দোষ, বিকজ তিনি নিজেকে বারবার মনে করায় দেন, ভাই আমার বয়স হয়ে গেছে, এখন ভাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় তো আপনি জানেন না হয়েছে কিনা, যাওয়ার সময়ের মালিক একমাত্র আল্লাহ, আমিও না, আপনিও না। অতএব আমার হার্টবিট আছে, তার মানে আমার কাজ করতে হবে। হয়তো উপার্জনের জন্য কাজ করব না, হতে পারে এরকম, উপার্জনের জন্য কাজ করব না, ভাই অনেক উপার্জন করছি জীবনে, আর করব না উপার্জন, ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক করেন, একজন মানুষকে সাহায্য করেন, একটা মানুষকে বলেন কিভাবে সে বড় হতে পারে, কিছু স্টুডেন্টদেরকে বলেন যে আসো তোমাদের ক্যারিয়ার আমি ডেভেলপ করে দেই, কত কিছু করা যায়। যেহেতু আপনি অনেক টাকা পেয়েছেন রিটায়ারমেন্ট করে, কেন বলছেন যাক অনেক কাজ করছি? নো, আল্লাহ হার্টবিট দিয়েছে, তার মানে ইন্ডিকেশন হচ্ছে আল্লাহ চাচ্ছে আপনি আরো কাজ করেন। স্যার ব্যবসার সাথে আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে হু ইজ ইউর ফেভারিট বিজনেসম্যান ইন বাংলাদেশ এন্ড হোয়াই? বাংলাদেশে একজন বিজনেসম্যানই আমার বলবো যে যাকে আমি সবচেয়ে বেশি ফলো করি, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ সবুর খান, ড্যাফোডিলের ফাউন্ডার। কেন? কারণ আমি উনাকে দেখেছি, উনি সিচুয়েশনাল লিডারশিপ 100% ফলো করে। যখন যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনে উনি কখনো হাল ছেড়ে দেয় না। অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কোভিড। এই কোভিডকে উনি যেভাবে করে ড্যাফোডিলকে রিভাইভ করেছে, যেখানে সব অর্গানাইজেশন এমপ্লয়ীদের ছাঁটাইয়ে ব্যস্ত, সেখানে ড্যাফোডিল প্রমোশন দিয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? ব্যক্তিগত কারণে হয়তো কিছু এমপ্লয়ি চাকরি ছেড়েছে, বাট কোম্পানি কোনো দিন কাউকে বলে নেই যে ভাই আমাদের এখন করতে হবে, আমাদেরকে একটু কর্মী ছাঁটাই করতে হবে। নো, বিকজ উনি ফিউচারকে উনি খুব ভালো অবজার্ভ করতে পারেন। উনি কোভিড আসার আরও 2 বছর আগে উনি বলেছেন আমরা সব অনলাইনে যাব। ওই যে ওনার ডিসিশন 2020-এ কাজ করেছে, 18-তে বলেছে আমরা সব অনলাইনে যাব। সেদিন থেকে আমরা ড্রাইভ ম্যানেজ করি, সেদিন থেকে আমরা ইমেল ম্যানেজ করি, সেদিন থেকে আমরা অনলাইন মিটিং করি। মানুষ হাসতো আমাদেরকে নিয়ে। করোনা আসলো, কোভিড আসলো, উইদিন 2 days জাস্ট সিম্পলি আমরা ট্রান্সফর্ম করে ফেলছি। ওই যে আগে থেকে প্র্যাকটিস সবার। সো এই যে সিচুয়েশনাল লিডারশিপ, এই যে ফিউচারিস্টিক লিডারশিপ, এই যে আপনার এমপ্যাথেটিক লিডারশিপ, কুইক ডিসিশন, অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এইটা আমি দেখেছি ওনার মধ্যে। আর একটা হচ্ছে উনি নতুন মানুষদেরকে যে বিশ্বাসটা করে যে আপনার বয়স 24 ডাজেন্ট ম্যাটার, আপনাকে দিয়ে উনি কাজ করাবেন, এই যে একটা বিলিভ, একটা সেলফ বিলিভ, অ্যাকচুয়ালি আমি এটা শিখেছি ওনার কাছ থেকে। সো দ্যাটস ওয়াই হি ইজ ডেফিনেটলি আনডাউটেডলি। এর বাইরে অসংখ্য ব্যবসায়ী মানুষ আছেন যাদের কাছ থেকে আমি মানে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি শিখেছি, বাট আপনি যেহেতু একজনের নাম বলতে বললেন সেজন্য আমি ওনার নাম বললাম। স্যার আমরা অনেকক্ষণ ব্যবসা এবং চাকরি নিয়ে কথা বলেছি, এর মধ্যে যেই কোশ্চেনটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে 2 ক্ষেত্রেই, জব বলেন আর স্যার ব্যবসা বলেন, 2 ক্ষেত্রে আমরা অনেক অসৎ মানুষের
কাহিনী বা স্টোরি এগুলো শুনি যে হয়তো জব করতে গিয়ে ঘুষ খেয়েছে, ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকিয়েছে, হ্যাঁ, অ্যান্ড আমাদের সমাজে দিন দিন সৎ মানুষের সংখ্যাটা কমে আসছে। এটা রিজন আপনি কি মনে করেন? ভ্যালিউজ, ইথিক্স, এটা আমাদের অ্যাবসেন্ট বাংলাদেশে। মানে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি কি জানেন, আমি যেহেতু বেশ কিছু অর্গানাইজেশন লিড করছি এখন এই মুহূর্তে, আমি যদি একবার একজনকে অসৎ পরামর্শ দেই, আমি নিজে আর অসৎ জায়গা থেকে বের হতে পারবো না। আমি যদি নিজে একবার কোনো অসৎ পরামর্শ কাউকে দেই অথবা অসৎভাবে আমি যদি কাউকে বড় করি বা ছোট করি, তাহলে আমি নিজেকে আর সৎ বলতে পারবো না এবং আমি নিজে কোনোদিন আর সৎ পথে আসতে পারবো না। সো ওই জন্য বলে না যে মানে ইট ইজ আপ টু ইউ, খারাপ জায়গায় আপনি থাকবেন নাকি আপনি বের হয়ে আসবেন। আমি যদি একটা জায়গায় খারাপ জিনিস দেখি, আমি কেন ওখানে থাকবো? এই সেলফ এস্টিম বা সেলফ রেজিলিয়েন্স আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে নাই। 2 নাম্বার হচ্ছে আমরা সবাই শর্টকাটের দিকে ধাবিত হচ্ছি। শর্টকাট, আমার যা লাগবে এই মুহূর্তে লাগবে। আমরা খুব দ্রুত ভাইরাল হতে চাচ্ছি, আমরা খুব দ্রুত পপুলার হতে চাচ্ছি। আমরা দ্রুত ভাইরাল আর পপুলার হওয়ার জন্য আমরা চিন্তা করছি না আমি কি কাজ করছি, আমার ভাইরাল হতে হবে, সেজন্য আমার কাছে যা আসছে আমি তাই করছি। বিকজ আই ওয়ান্ট মানি রাইট অ্যাট দিস মোমেন্ট, আই ওয়ান্ট গাড়ি, আই ওয়ান্ট বাড়ি, সো আমার এই মুহূর্তে লাগবে। সো এই যে এই মুহূর্তের যে বিষয়টা, এটাই আপনাকে বিপথে নিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে আমার কাছে যেটা আসার সেটা আসবেই, এটা কেউ থামাতে পারবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমি কোনো দিন চাকরি হারাবো বা চাকরি চলে যাবে এই ভয়ে আমি কোনো দিন চাকরি করিনি। আমি কোনো দিন এই ভয়ে ব্যবসা করিনি যে সব নষ্ট হয়ে যাবে। আমি কোনো দিন বসের কাছে গিয়ে আমি মানে করি নেই, মানে চাকরি চলে যাবে বা বস আমারে 12টা বাজায় দিতে পারে এই ভয়ে বসের সাথে উচিত কথা বলবো না, এইটাও আমি কোনো দিন করি নেই। বিকজ আমি জানি যে আমাকে কনভিন্স করতে হবে এবং কনভিন্স করার জন্য আমার লজিক দিতে হবে এবং সাথে আমার ইমোশন লাগবে। শুধু লজিক দিলে আবার আপনি রুক্ষ হয়ে যাবেন। যে বাস্তববাদী বলে না, বাস্তববাদী মানুষের সঙ্গে বেশিক্ষণ মানুষ থাকতে পারে না, সে রুক্ষ। সো আপনার মধ্যে আবার ইমোশনও লাগবে। সো আপনার কাছে যদি কনভিন্স করার ক্যাপাবিলিটি থাকে উইথ লজিক অ্যান্ড ইমোশন, আপনি শর্টকাট আপনার দরকার কেন? যে কোনো জায়গায় শাইন করতে পারবেন। বাট আসার ডেফিনেটলি একটা সময় আপনাকে দিতে হবে, পরিশ্রম তো আপনাকে করতেই হবে। এই যে দেখেন এখন এই মানে বর্তমান সময়ে আপনি দেখেন কয়েক লক্ষ মানুষকে তো আপনি দেখেন না, আর দেখেন কতগুলি গাড়ি আপনি এখন রাস্তায় দেখেন না, অনেক গাড়ি আপনি রাস্তায় দেখেন না, এবং অনেক দামি দামি গাড়ি আপনি রাস্তায় দেখেন না। যারা এক সময় ট্রাফিক সিগন্যালকে কেয়ার করে নেই, সেই গাড়িকে আপনি দেখেন? আপনি এক সময় সেই মানুষগুলোকে দেখেন না যারা কোনোদিন কোনো সিস্টেমকে পাত্তা দেয় নেই, সেই মানুষকে দেখেন না। আপনি সেই মানুষগুলোকে দেখেন না যারা এক সময় ফেসবুকে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা শুরু করেছিল, তাদেরকে দেখেন না। দোজ আর শর্টকাট থিংস, এবং শর্টকাটে চলে যায়। আপনিও আছেন, আমিও আছি, আমরা ওই সময়ও ছিলাম, আমরা এই সময়ও আছি, আমরা ইনশাল্লাহ পরেও থাকবো, বিকজ উই ডোন্ট বিলিভ শর্টকাট। এক্স্যাক্টলি, নাইসলি সেড স্যার। স্যার, এরপরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, যে হচ্ছে একদম পড়াশোনায় ডেডিকেটেড, তাকে আপনি কোন 3টে উপদেশ দিবেন? তাকে যদি আমার উপদেশ দিতে হয় তাহলে আমি তাকে বলবো যে জীবনে আর কিছু করুক আর না করুক, কমিউনিকেশনে প্র্যাকটিস করা, নাম্বার 1। নাম্বার 2, আমি তাকে বলবো যে কোনো একটা স্কিলসে ফোকাস করা, যে কোনো একটা স্কিলস, সেটা যেটাই হোক। আমি তাকে নির্দিষ্ট কোনো একটা স্কিলের নাম বলে তাকে কনফিউজ করতে চাই না, সেটা যেটাই হোক। সে যদি এই মুহূর্তে ক্রিকেট ভালো খেলে, ফ্যান্টাস্টিক, গো উইথ ক্রিকেট। সে যদি এই মুহূর্তে এক্সেল ভালো করে, গো। সে যদি ভিডিও এডিটিং ভাল লাগে, তার যদি সেলাই করতে ভাল লাগে, তার যদি রান্না করতে ভাল লাগে, মেক শিওর দ্যাট ইট ইজ ইয়োর দ্যাট ওয়ান স্কিল, বি দ্য বেস্ট। আর কোনো কথা নাই। আমি ছোটোবেলায় মানুষজন আমাকে বলছে তুমি খুব ভালো কথা বলো, আমি এটা মনে মনে বিশ্বাস করে ফেলছি আমি ভালো কথা বলি,
অ্যান্ড আই প্র্যাকটিস ইট। আমি রেগুলার প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে একসময় দেখছি আমি এই কথা বলে টাকা পাচ্ছি। তখন আমার কাছে মনে হচ্ছে ওয়াও, সো দ্যাট মাই ওয়ান স্কিল। আমি স্পিকিং কমিউনিকেশনে আমি খুব ভালো জোর দিয়েছি। আমি টেকনোলজি নিয়ে কাজ করেছি। আই ওয়াজ আ ভেরি গুড প্রফেশনাল, স্পেশালি ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেলে আই ওয়াজ দ্য বেস্ট আমি বলবো, এবং আমি অসংখ্য অর্গানাইজেশনে এক্সেল শিখিয়েছি, নিজে তো কাজ করেছি। নাম্বার 3 সেটা হচ্ছে নেটওয়ার্কিং। দি মানে বেস্ট ওয়ে টু গেট ইউর ড্রিম ডান, নেটওয়ার্কিং। মিট নিউ পিপল, টক উইথ দেম, ডাজেন্ট ম্যাটার সে কোন লেভেলে আছে। ইউ হ্যাভ টু টক উইথ ইভেন চাওয়ালা, রাইট, you have to talk with even rickshawala, you have to talk with the top business owner. যার সাথে দেখা হবে, go and meet and introduce yourself and তাকে প্রেইজ করেন, why you are here, in which capacity you are here, and আপনি তাকে কেন পছন্দ করেন, তাকে প্রেস করেন, ইন্ট্রোডিউস করেন, ভিজিটিং কার্ড দেন। আমি বলবো স্টুডেন্ট লাইফে মানে ডেভেলপ করেন আপনার ভিজিটিং কার্ড। সিরিয়াসলি, নীলক্ষেতে গিয়ে 1000 ভিজিটিং কার্ড বানায় ফেলেন। KM হাসান রিপন, আমি যেটা করছিলাম, KM হাসান রিপন স্টুডেন্ট, এইটা নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার ভিজিটিং কার্ডে বের করে দিলাম। স্যার কিছু মনে না করলে আমার একটা ছোট্ট একটা ভিজিটিং কার্ড আছে স্যার, আপনি যদি হাত দিয়ে ধরেন আইল বি গ্রেটফুল। আমি এবং ওই ভিজিটিং কার্ড আমরা ছবিও দিতাম। আমি একটু অ্যাড করি স্যার, মানে আমি এর আগে আমাকে অনেকেই ভিজিটিং কার্ডের গুরুত্ব সম্পর্কে বলেছে, বাট স্টুডেন্ট লাইফ থেকেই যে আমাদের একটা ভিজিটিং কার্ড থাকা উচিত, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি, এন্ড আমার কাছে খুবই লজিক্যাল মনে হচ্ছে যে ভিজিটিং কার্ডের তো কোনো ল নাই, এক্স্যাক্টলি, যে এটা চাকরি পাইলেই বানাইতে হয়, এগুলি ভুল ধারণা। Exactly. এবং আমি তো আরও এক ধাপ আগায় বলি যে তুমি যদি স্টুডেন্ট হও আর তুমি কোনটাতে ভালো, সে বলে যে আমি এইটাতে ভালো, স্যার আমি খুব ভালো এডিটিং করতে পারি, ফ্যান্টাস্টিক, তুমি বলো কনসালটেন্ট ভিডিও এডিটিং। KM হাসান রিপন কনসালটেন্ট ভিডিও এডিটিং। কনসালটেন্টের বাংলা কি? পরামর্শ দিতে পারবা ভিডিও এডিটিং নিয়ে? বলে জি স্যার পারবো। তো বি দ্য কনসালটেন্ট, টাকা এখন থেকে ইনকাম করো। এক্স্যাক্টলি স্যার। আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকেই ভয় পায় বা আত্মবিশ্বাসের একটা অভাব থাকে, হ্যাঁ, যে আমি আসলে আগে গিয়ে কথা বলবো, উনি কি মনে করে না মনে করে, উনি কি আমাকে ওইভাবে পাত্তা দিবে কি না। এই আমরা মনে মনে যে ধারণাগুলো করি, এই ধারণাগুলো কিসের থেকে আসে, বা এই ধারণাগুলো কিভাবে নিজের মাথা থেকে দূরে সরিয়ে আমাদের নেটওয়ার্কিং করতে হবে? 2টা স্লোগান আছে আমার, জি, এবং এই 2টা স্লোগান নিয়েই আমি সারা বাংলাদেশ ঘুরেছি, সারা পৃথিবীর প্রায় 35টা দেশে আমি এই 2টা স্লোগান নিয়ে গেছি। একটা স্লোগান হচ্ছে দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস, এটা হচ্ছে আমার নাম্বার 1 স্লোগান। আপনার যদি কোনো একটা বিষয়ে দক্ষতা না থাকে, আপনি মানুষের সঙ্গে আপনার সামনে ঢোল বাজাইলেও আপনি কথা বলতে পারবেন না। আপনার দক্ষতা একটা লাগবেই, এবং আপনার সেই দক্ষতাকে এন্ডোর্স করতে হবে, অ্যাকনলেজ করতে হবে, ইয়েস দিস ইজ মাই দক্ষতা। দুনিয়ার লক্ষ কোটি মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার, বাট দিস ইজ মাই দক্ষতা, দিস ইজ মাই স্কিল। ওই স্কিল আপনার কনফিডেন্স বুস্ট করবে। আমরা হরলিক্স খাই না বুস্ট আপের জন্য, এনার্জি বুস্ট। ওই দক্ষতা হচ্ছে আপনার এনার্জি বাড়ায় দিবে। আমি তো এটা সম্বন্ধে জানি, আমি এটা নিজে হাতে পারি, আমার কারো হেল্প লাগে না এই কাজটা করতে, দ্যাটস ইয়োর দক্ষতা। সো দ্যাট উইল বুস্ট ইউর এনার্জি। সেকেন্ড, সেটা হচ্ছে যেটা আমার স্লোগান, অনুশীলনে সবই সম্ভব। সো আপনি যদি কমিউনিকেশনে এক্সপার্ট হতে চান, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করা মানে কি? ইউ হ্যাভ টু টক আ লট। যদি মানুষ খুঁজে না পান, আয়নার সামনে কথা বলেন, নিজে কথা বলেন। আমার বউ আগে প্রথম নক করতো দরজায়, ও মনে করতো আমি কারোর সঙ্গে মনে হয় অন্য কিছু করতেছি, কথা বলতেছি, তো ও তো জানে না। তো একদিন আমি বলছি, ভাই দেখো এটা আমার মিররিং, আমি মিররের সামনে দাঁড়িয়ে আমি আমার সাথে কথা বলি, এন্ড আই অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং যে কালকে সকালবেলা যার সঙ্গে দেখা হবে কিভাবে শুরু করব। সো অনুশীলনে সব সম্ভব এবং দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস, এই 2টা স্লোগানকে মাথায় নিয়ে চলেন। বিলিভ মি, কমিউনিকেশনে ইউ উইল বি দ্য বেস্ট, অ্যান্ড দক্ষতায় আপনাকে কেউ বিট করতে পারবে না। নাইস। আমি আবার আপনার হচ্ছে ফেভারিটের জায়গায় আসি। আপনাকে যদি জিজ্ঞেস করি হু ইজ ইউর আইডল, বা হু ইজ দ্য মোস্ট ফেভারিট পার্সন অফ ইয়ার্স, হু ইজ হি অর শি অ্যান্ড ওয়াই? এরকম অনেক মানুষকে আমি আসলে মানে ফলো করি। জি স্যার।
ফলো করি মানে ধরেন আমি রিলিজিয়াস ইসে যাব না, রিলিজিয়াসে তো আমরা সবাই জানি একজনই আল্লাহ এবং তার নবী, সেটা রিলিজিয়াস ব্যাপার। এবার আমি যদি ইসের দিকে আসি, ডেফিনেটলি আমার কাছে মানে আই রিয়েলি লাভ, ধরেন আমি যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বলি, আমি ছোটোবেলা থেকে মাইকেল জ্যাকসনকে ফলো করি। মাইকেল জ্যাকসনকে ফলো করি, ও যেভাবে করে নিজেকে ব্র্যান্ড করেছে, এটা আমার কাছে মানে লাগে ইনসেন, মানে একটা এলাকা মানে বিধ্বস্ত হয়ে যেত ওনার একটা কনসার্টে। আমার কাছে মাইকেল জ্যাকসনের পর এন্টারটেনমেন্টের দিকে যাচ্ছি, শাহরুখ খান। মানে আই রিয়েলি ফলো হিম বিকজ আজকে 60 বছর বয়সে এসে হি লুকস লাইক 24 ইয়ার্স, মানে ট্রেন্ডি এখনো। এক্স্যাক্টলি। আমি যদি আপনার বলি যে বিজনেসের দিকে আমি যদি আসি, ডেফিনেটলি আমার কাছে টনি রবিনসের এনার্জি আমার কাছে খুব ভাল লাগে। সো আমি ওকে কপি করি না, বাট আমি ওকে ফলো করি, ওর এনার্জি। ব্রায়ান ট্র্যাসি আছে, যে লজিক দিয়ে কথা বলে, ব্রায়ান ট্র্যাসি, আই রিয়েলি লাভ টু হিয়ার হিম। প্রফেসর ডক্টর ইউসুফ এম ইসলাম স্যার আছেন, যিনি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। উনি আমাকে শিখিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন। সো প্রফেসর ডক্টর ইউসুফ এম ইসলাম স্যার, এবং উনি আমাকে শিখিয়েছেন কোরআন শরীফের ভেতরে মুখস্থ তো তুমি অবশ্যই করবা, বাট তুমি এই কোরআন শরীফ থেকে যে তুমি জ্ঞান যেভাবে নেবে এবং কোরআন শরীফ যেভাবে তোমার প্রবলেমকে সলভ করে দিবে, এটা প্রফেসর ডক্টর ইউসুফ এম ইসলাম স্যার আমাকে শিখিয়েছেন। হ্যাঁ, সো হি ইজ অলসো মাই। বাংলাদেশে একজন ট্রেনার আছে কাজী এম আহমেদ, হি ইজ ফ্যান্টাস্টিক, আমি বলবো মডার্ন ট্রেনিংয়ে। বিজনেসে তো আমি বলেছি ডক্টর মোহাম্মদ সবুর খান স্যার আছেন, তারপরে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান স্যার আছেন। দিস টু পিপল অ্যাকচুয়ালি রিয়েলি ইম্প্যাক্টেড, মানে আমার জীবনে প্রভাব ফেলেছেন এনারা দুজন মানুষের আমার মিলছে, শাহরুখ খান আর সুফি মিজানুর রহমান। আই রিয়েলি লাভ শাহরুখ খান। স্যার এরপরে আমি আরেকটা, আমরা তো অনেক ব্যবসায়ীদের নিয়ে কথা বললাম, 3টা গুণ যেটা প্রত্যেকটা ব্যবসায়ের মধ্যে থাকা উচিত বলে আপনি মনে করেন? 3টা গুণের ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি বলবো যে নো ইয়োর কাস্টমার, ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা ব্যবসা বড় হয়ে যাওয়ার পর আমরা কাস্টমারের পাত্তাই দেই না, বা কাস্টমারের ইমোশনকে আমরা পাত্তাই দেই না, তাদেরকে নিয়ে খেলি। ওয়্যারএজ যেই লোকটা আপনাকে ব্যবসা দিচ্ছে আপনি তারই পাত্তা দিচ্ছেন না। আমি সেদিন এক দোকানে গেলাম, হেভি ভিড়, তা আমাকে পাত্তাই দিল না। তা আমি বললাম যে কি ভাই সার্ভিস দেবেন না? বলে স্যার অনেক ব্যস্ত। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার এই ব্যস্ততা কমে যায়। আমার বলে না 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 না, এই দোয়া করেন না। সো প্লিজ ভ্যালু ইউর কাস্টমার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্লিজ ভ্যালু ইউর টিম। টিমকে আপনি যদি অপদস্থ করেন বারবার, টিমকে যদি আপনি ছোট করেন বারবার, টিমকে যদি আপনি এম্পাওয়ার না করেন, টিমকে যদি আপনি রেসপেক্ট না করেন, টিমকে যদি আপনি ইমোশন দিয়ে চিন্তা না করেন, ওয়ারেজ এই টিমই তো আপনার ড্রিমকে বিগ করতেছে, এই টিমই তো আপনার কাস্টমারকে হ্যাপি করতেছে অথবা আনহ্যাপি করতেছে। সো টিম আনহ্যাপি তো কাস্টমার আনহ্যাপি। সো আমাদের বাংলাদেশের আমি ডেফিনেটলি যারা বিজনেসের সাথে যুক্ত তাদেরকে বলবো ভ্যালু ইউর কাস্টমার অ্যান্ড ভ্যালু ইউর টিম। অ্যান্ড নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা কথাই বলবো যে প্লিজ শর্টকাটে বিজনেসকে বড় করতে যান না। নাইস 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 স্যার। এরপরে আমি আবার আপনার এক্সপার্টিজের জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে একজন সফল কমিউনিকেটরের কি কি গুণ থাকা উচিত? হি হ্যাজ টু লিসেন লট, তাকে মানে শুনতে হবে প্রচুর। মানে ওয়েন সামওয়ান ইজ টকিং অর ওয়েন সামওয়ান ইজ আস্কিং কোয়েশ্চেন, টেক আ পজ অ্যান্ড লিসেন ইট কেয়ারফুলি। মানে আপনি অনেক সময় হয় কি, আপনি কারোর সাথে কথা বলেন, তিনি একটা প্রশ্ন করলেন, আপনি তৎক্ষণাৎ উত্তর দিতে চান, তৎক্ষণাৎ উত্তর দিলে ব্রেন কনফিউজড হয়ে যায়। ওয়ারেজ আপনি যদি 2-3 সেকেন্ড পজ করেন, 2-3 সেকেন্ড 4-5 সেকেন্ড পজ করে অ্যান্ড দেন আপনি যদি ওই কোয়েশ্চেনটা রিপিট করেন, ইউ উইল বি এ ফ্যান্টাস্টিক কমিউনিকেটর। বিকজ আপনি ওই 2-3 সেকেন্ড পজ নেওয়ার পর যখন আপনি বলেন ওকে, তাহলে আপনি জানতে চাচ্ছেন যে একজন কমিউনিকেটরের কি কি গুণ থাকা উচিত, আপনার ব্রেন কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলেছে এই 5 সেকেন্ডের মধ্যে। সো লিসেন প্রপারলি, অ্যাটেন্টিভলি লিসেন করেন। নাম্বার 2, আমি বলবো যে ভালো শব্দের ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট। ভালো শব্দ, অনেক শব্দ আছে যেই শব্দ আপনার মনকে আঘাত দিতে পারে, এবং আমরা অনেক সময় সেই শব্দের ব্যবহারটা ঠিকমতো করতে পারি না। আমাকে একজন বলতেছে
আমাকে চিনেছেন, আমি অমুক সোসাইটির প্রেসিডেন্ট। তা আমি মানে নিজেই ভুল স্বীকার করলাম যে আমি খুবই দুঃখিত, আমি আসলে আপনার প্রতিষ্ঠানটা, আমার ব্যর্থতা, আমি চিনতে পারিনি। কি বলেন, চিনতে পারেননি আপনি আমার প্রতিষ্ঠান? তো উনি যেই শব্দ এবং যেই এক্সপ্রেশন দিলেন তাতে কিন্তু আমি হার্ট হয়েছি। সো শব্দের ব্যবহার ইজ ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশনে। নাম্বার 3 হচ্ছে ইয়োর এক্সপ্রেশনস, চেহারার অভিব্যক্তি। আপনি একজন দুঃখের কথা বলছে আর আপনি যদি হাসেন, মাইর খাবেন কনফার্ম, রাইট? সো এক্সপ্রেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলে অভিব্যক্তি বলে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ 93% হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা। কিভাবে হাত নাড়াচ্ছেন, কিভাবে বসে আছেন, কি ড্রেস পরেছেন, আপনার অ্যাপিয়ারেন্স কি, শেভ করেছেন অথবা ট্রিম করেছেন, চুল ঠিক করেছেন, মানে এই অ্যাপিয়ারেন্স, এই সব কিছু প্রায় 93%, ক্যান ইউ ইম্যাজিন? 93% হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, 7% হচ্ছে আমাদের ওয়ার্ড। ওয়ারেজ আমরা এইটাতেই সবচেয়ে বেশি রিল্যাক্টেড বা উদাসীন। আচ্ছা, আপনি ওই যে অ্যাপিয়ারেন্সের কথা বললেন, এখান থেকে আমার একটা কোয়েশ্চেন মাথায় আসলো, সেটা হচ্ছে আমি যে কবার আপনাকে দেখেছি, আমি ইউনিভার্সিটিতে বলেন বা বাইরে কোথাও, বা যে কবার আপনার সাথে আমার মানে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ, আমি সবসময় আপনাকে সুটেড বুটেড অবস্থায় দেখছি। এবং হচ্ছে ইভেন আপনি টাইও ম্যাক্সিমাম টাইমে পড়েন, মানে সবসময় নিজেকে অনেক পরিপাটি রাখেন। এই যে নিজেকে পরিপাটি রাখার ব্যাপারটা আপনার মধ্যে কিভাবে আসলো, এবং এই জিনিসটা আপনার ওভারঅল পার্সোনালিতে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এবং আপনার ক্যারিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলেছে? মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে। আমি যখন সকালবেলা বের হই, আমি জয় করতে বের হই, আমি কঙ্কার করতে বের হই। দ্যাটস আ কিং অ্যাটিটিউড, যেটা আমার বাবা আমাকে শিখাইছেন। যে একজন রাজা ঘুম থেকে উঠে সে যে টেবিলে আসতেন, সেই টেবিলে তার মানচিত্র থাকতো এবং এই মানচিত্রের মধ্যে আঁকা থাকতো কোন এলাকা সে কঙ্কার করবে আজকে। অ্যাবসলিউট সিনেমা, তাই না? তো আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হবেন, আপনি কঙ্কার করতে বের হবেন, এবং আপনাকে দেখে মানুষ চিন্তা করবে যে এই ছেলেটা আজকে জয় করতে বের হয়েছে। ও আছে খালি পকেটে বাসায় ফিরবে না, ওর পকেটে আজকে কিছু না কিছু আসবেই, হয় অভিজ্ঞতা, নয় টাকা, নয় এমন কিছু যেটা ও জীবন বদলে দেবে আজকে। সো কঙ্কার করার জন্য ইউ নিড প্রিপারেশন, রাইট? মাছ ধরতে গেলে আপনি বড়শি ছাড়া মাছ ধরতে যাবেন? সো ডেফিনেটলি আমি প্রফেশনাল। আমার প্রফেশনালের আর আছে কি? আমার প্রফেশনালে আছে আমার একটা দক্ষতা, আছে আমার কিছু শব্দ, আর আছে আমার বডি। সো আমি যদি এই বডিটাকে প্রিপেয়ার না করি, তাহলে আর কি কঙ্কার করব? সো সেজন্যই আমি আসলে প্রিপারেশন নিয়ে যাই কোন প্রোগ্রামে যাচ্ছি। আর একটা বিষয়, কারণ আমি অ্যাপিয়ারেন্সটা ঠিক রাখি, যে আমি যার সাথে দেখা করতে যাব, আমি যদি ভালো পোশাক পরে যাই, পরিপাটি হয়ে যাই, আমি আসলে তাকে সম্মান দিলাম। আমাকে একজন দাওয়াত দিল আর আমি যদি লুঙ্গি পরে যাই, আমি তাকে ইনসাল্ট করলাম। স্যার আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি একটা হাদিস বা কোথাও একটা পড়েছিলাম একবার, যে আমরা যে আল্লাহ যে জুমার নামাজটা আমাদেরকে পড়তে বলেছেন, এটা কিন্তু এক ধরনের আল্লাহর সাথে মিট করার জন্য আমাদেরকে ডাকছেন, এবং ইভেন নর্মালি মসজিদে যাওয়ার জন্য আল্লাহ কিন্তু সবাই বলেন যে তুমি সুন্দর পোশাক পরে আমার সাথে দেখা করতে আসো। এই যে আমরা দুনিয়ায় আমরা যেমন কারোর সাথে যদি কোনো, আমি যদি এখন সাপোজ ডক্টর মোহাম্মদ সবুর খানের স্যারের বাসায় যাই বা ওনার সাথে দেখা করতে চাই, আমি অবশ্যই সুটেড বুটেড হয়ে যতটা পরিপাটি হয়ে যাওয়া সম্ভব। তাহলে আমি যখন আল্লাহর সাথে দেখা করতেছি, যে দ্য অলমাইটি, যিনি ছেঁড়া গেঞ্জি পরে যান, হ্যাঁ, আল্লাহর সঙ্গে দেখা করার আমি অনেকে 3 কোয়ার্টার পরে যায় মসজিদে, কোনো রকম এই ঢোলা ঢালা, এই যে পরিপাটি বিষয়টা সম্পূর্ণ মাইন্ডের, যে আমাকে মানুষ কেমন দেখবে, আপনি আপনাকে কেমন দেখাতে চান। আমাদের প্রবলেমই হচ্ছে আমরা শুধু বিয়ের জন্য ওয়েট করি, যেদিন ভালো ড্রেস পরি। তো বছরে বিয়ে খাই কয়টা? সো এগুলি আমার ছোটবেলা থেকেই আমার একটা, মানে আমি বলবো প্র্যাকটিস ছিল। ছোটবেলা থেকেই আমি অনেক কম দামের শার্ট কিনতাম, অনেক সময় ব্যয় করে। ধরেন বঙ্গবাজারে চলে যেতাম, বঙ্গবাজারে গিয়ে বেস্ট শার্টটা চুজ করে সেটা লন্ড্রিতে ওয়াশ করে আয়রন করে নিয়ে আসতাম। হয়তো আমার আর একজন ধনী বন্ধু, সে হয়তো ডাইরেক্ট ব্র্যান্ড কিনে নিয়ে আসছে, আমি হয়তো 200 টাকার শার্ট কিনছি, বাট ওই 200 টাকারে আমি এমনভাবে পরবো, ওই একজন মানুষ চিন্তা করবে যে এটা নিশ্চয়ই আমারই সমপরিমাণ। এটা মাইন্ডসেটের ব্যাপার। সো আমি সবসময় নিজেকে ওরকম রাখতাম, এবং এখনও রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতেও রাখবো। তো কারণ আমি জানি যে মানুষ আমাকে দেখছে, সো মানুষ আমাকে কেমন দেখবে সেটার উপরে ডিপেন্ড করে আমার, বা আমি কাকে সম্মান দিচ্ছি সেটাও। সো অ্যাপিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে।
নাইস স্যার, আমরা হচ্ছে আমাদের শোয়ের একদম শেষের দিকে চলে আসছি। আমি আর একটা কোয়েশ্চেন আপনাকে করবো, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন নিয়ে কথা বলেছি অনেক বেশি, এবং আপনার আপনার এখানেই এক্সপার্টিজের জায়গা সবচেয়ে বেশি, আমি যতটুকু আপনার সম্বন্ধে জানি বা মানুষ আপনাকে এইভাবেই চিনে। অ্যান্ড স্যার আমরা কমিউনিকেট করলাম, নেটওয়ার্ক বানালাম, এই কমিউনিকেশন আমরা বজায় রাখবো কীভাবে? ধরেন স্যার আমি একজন বড় ব্যবসায়ীর সাথে আমি কমিউনিকেশন করেছি, তার সাথে আমার একটা ফার্স্ট মিট হয়েছে, এই সম্পর্কটা আমি বজায় কীভাবে রাখবো? মানে ব্যাপার হচ্ছে কি, এখানে আবার মানে ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের কথা চলে আসে, বিকজ হি ইজ মাই মেন্টর। উনি আমাকে একদিন কথা বলছিল, রিপন তোমার কাছে তোমার প্রথম টার্গেটই যদি থাকে যে আমার সঙ্গে আজকে দেখা হয়েছে, তার পকেট থেকে আমার টাকা খসাইতে হবে, তাহলে সম্পর্ক কোনো দিন টিকবে না, অথবা হবেই না। বরং তুমি একজন ব্যবসায়ীর সঙ্গে দেখা হলে তুমি তাকে বলো যে হাউ ইউ ক্যান হেল্প হিম টু সলভ হিজ প্রবলেম। মানি তো বাই প্রোডাক্ট, আমরা আগে চিন্তা করি টাকা কিভাবে আসবে, টাকা তো ভাই পরে আসে। পৃথিবীতে ভালো কাজ করলে বেহেশত আসে, আগে তো বেহেশত আসে না। সো আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে কার সাথে মিট করব এবং তার পকেট থেকে টাকা নিব। তাহলে আসলে নেটওয়ার্কিংটা তাহলে হচ্ছে না, কিন্তু এটা স্বার্থ একটা হয়ে যাচ্ছে যে ইউ নিড মানি। সো আমি ব্যক্তিগত যেটা বিশ্বাস করি, মানিওয়ালাকে মানি থেকে সরিয়ে তাকে চিন্তা করেন। মানে টাকাওয়ালাকে টাকার জন্য সম্মান আমি কখনো KM হাসান রিপন দিব না। যার ফেসবুকে অনেক ভাইরাল সে, আমি তার সঙ্গে ওই ফেসবুকের ফলোয়ারের জন্য তার সঙ্গে দেখা করব না। আমি তার সঙ্গে দেখা করব তার থেকে শেখার জন্য, তার থেকে জানার জন্য, এবং তার কাজকে ফলো করার জন্য, তার কাজে প্রশংসা করার জন্য। নেটওয়ার্কিং ফ্রেন্ডশিপ এইটাই। সো যখনই আপনি নিজের স্বার্থটাকে বেশি প্রাধান্য দিবেন, আর আমি যদি এটা রিয়েলাইজ করি যে আপনি আমার সঙ্গে সম্পর্ক করছেন এই কারণে, তাহলে তো সেটা আমি আর আপনাকে সেই সুযোগটা দিব না। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে তখন দেখবেন যে আপনার সম্পর্ক লং লাস্টিং হচ্ছে অনেক। বাট ইট ডাজেন্ট মিন যে আপনার প্রতিদিন একবার করে ফোন দিতে হবে সম্পর্ক ঠিক রাখার জন্য, না, ব্যাপারটা এরকম না। এই স্যার থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন স্যার, অ্যান্ড আমাদের হেডগিয়ারের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ, প্লিজ। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। লাইক ইট স্যার। ডেফিনেটলি, থ্যাংক ইউ হেডগিয়ার।